তুমি চন্দনের খোঁজ করছো ঠাকুরপো, কিন্তু চন্দন তো বাড়িতে নেই। সে কি, এই বেলায় চন্দনের তো বাড়িতে থাকারই কথা, কোথায় গেছে ও? কোথায়? আমি ভাবলাম ভ্রমণে বের হব, মনটাকে একটু শান্ত করব, তা নয় এই আপদটা জুটে আমার মনটা আরো ভেঙে গেল। আজ তো অনেকগুলো কাঠ সংগ্রহ করেছি, আর এগুলো বেশ ভালো মানের কাঠ। এখানটাতে বেশ ভালো কাঠ পাওয়া গেল। আরো কিছুক্ষণ থাকলে আরো অনেক কাঠ আমি জোগাড় করতে পারতাম। রাজ, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, আপনার আশকারা পেয়ে রাজকন্যা এতটা নির্ভয় আর অহংকারী হয়ে উঠেছে। নইলে কি আর সে একা একা এমন সিদ্ধান্ত নিতে সাহস পায়? সব কিছু হয়েছে আপনার জন্য। আপনি যদি শুরু থেকে রাজকন্যাকে এতটা লাই না দিতেন, তাহলে রাজকন্যা এভাবে গড়ে উঠতো না। ওদিকে জঙ্গলে সে হিংস্র সিংহটি রাজকন্যা চন্দ্রমুখীর সাথে থাকা সারথীর উপর আক্রমণ করে বসে। সিংহের আক্রমণে সারথী মাটিতে পড়ে রক্তাক্ত শরীর নিয়ে ব্যথায় কাতরাতে থাকে। এতদিনে বিধাতা আমার একটা কথা শুনেছেন। রাজকন্যা যখন রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল এই ভ্রমণের জন্য, আমি তখন মনে প্রাণে বিধাতার কাছে চেয়েছিলাম যেন রাজকন্যা আজ কোনো বড় সড়ো বিপদে পড়ে আর একটা কেলেঙ্কারি ঘটে। সেটাই হয়েছে মনে হচ্ছে। উফ, কে যে খুশি খুশি লাগছে না। ওদিকে মন্ত্রী মশাই তো মনে হয় ভীষণ খুশি হয়েছে এই খবরটা পেয়ে যে রাজকন্যাকে পাওয়াই যাচ্ছে না। আসলে রাজ পরিবারের সকলেই সুখী থাকুক, এটা তো আমি বা আমার মন্ত্রী মশাই কেউই তো চায় না। আজ রাজ পরিবারে এই শোকের ছায়া নেমে এসেছে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। বিধাতা, বিধাতা রক্ষা করো, তুমি তুমি আমার রাজকন্যাকে রক্ষা করো। আমার রাজকন্যা হতে পারে বদমেজাজি, একটু অহংকারী, তবে তবে তার শাস্তি হিসেবে তার এমন বিপদ তুমি হতে দিও না, দিও না, দিও না। শান্ত হন রানীমা, এভাবে ভেঙে পড়বেন না। আমাদের রাজকন্যার কিচ্ছুটি হবে না। রাজকন্যা যে সাহসী আর বুদ্ধিমতী, সে যে কোনো বিপদকে মোকাবেলা করে ঠিক ফিরে আসবে রাজপ্রাসাদে। মন্ত্রিনীমা, আপনি রানীমাকে বোঝান, এভাবে কাঁদতে থাকলে তো উনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ হ্যাঁ মহারানী, আপনি দয়া করে এভাবে কাঁদবেন না। রাজকন্যা ঠিক ফিরে আসবে প্রাসাদে। আর তাছাড়া মন্ত্রী মশাই আর রাজা মশাই ওনারা তো যাচ্ছেন রাজকন্যার খোঁজ করতে। তারা নিশ্চয়ই রাজকন্যাকে সঙ্গে করে ফিরে আসবে। তবে রাজকন্যা কোন অবস্থায় ফিরে আসবে সেটা এখন চিন্তা। মানে মানে তুমি কি বলতে চাইছো মন্ত্রীবধূ ললনা? রাজকন্যাকে কি অবস্থায় ফিরিয়ে আনবে মানে? কথাটা ঠিক বুঝলাম না। না মানে রাজকন্যা বোধহয় ভ্রমণ করতে করতে ওই জঙ্গলে গিয়েছিল। সেখান থেকে হতে পারে কোনো বিপদে পড়েছে সে। জঙ্গলে তো রাত বেরোতে এই হিংস্র পশুরা ওৎ পেতে থাকে। তারা বড্ড ক্ষুধার্ত হয় গো রানীমা। কোনো মানুষকে একবার তাদের কবলে পেঁচাতে পারলে তারা তো তাদেরকে ছেড়ে দেয় না। এইসব কি অলক্ষণে কথা বলছো তুমি ললনা? তুমি চুপ করো, আমি আর এইসব চিন্তাও করতে চাই না। আমি কোথায় ওনাকে বললাম রানীমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর এ তো দেখছি রানীমাকে উল্টো আরো চিন্তায় ফেলে দিচ্ছে। মন্ত্রীবধূ আসলে সকলের ভালো চাই নাকি মন্দ চাই? মন্ত্রীবধূর মতিগতি আমি আসলেই বুঝতে পারছি না, আর মন্ত্রী মশাইয়েরও। কি ব্যাপার, আমার ছেলেটা এখনো বাড়িতে ফিরছে না কেন? আমি তো ভেবেছিলাম ও হয়তো দরকারি কোনো কাজের খোঁজ করতে গিয়েছে।
তবে বিকেল গড়িয়ে সন্ধে, আর এখন তো সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল, তবু আমার ছেলেটা বাড়িতে ফিরে আসছে না। কোথায় গেল? এখন তো আমার বড্ড চিনতে হচ্ছে। তখন তো ঠাকুরপো নিজে ছেলেটার খোঁজ করছিল, আমি তো বড় মুখ করে খোঁজ করতে না করলাম। ঠাকুরপো তখন যদি ছেলেটার খোঁজ করতে যেত, তাহলে হয়তো কোথাও থেকে ঠিক খুঁজে নিয়ে আসতো। এখন আমি কি করি? এমনিতেই দুদিনের আগে ছেলেটার উপর দিয়ে কত বড় এক পাড়া গেল। না না না, আমার ঘরে বসে থাকলে চলবে না। যাই, গিয়ে ঠাকুরপোকে বলি ছেলেটার খোঁজ করতে। এ কথা বলে চন্দনের মা নিজের ঘর থেকে বেরিয়ে চন্দনের কাকা কাকির ঘরের সামনে যায়। ঠাকুরপো, ও ঠাকুরপো, একটু শোনো, এদিকে দরকারি কিছু কথা আছে, শিগগিরই এসো তো। মাধুরী, এ মাধুরী, মনে হচ্ছে না চন্দনের মা ডাকাডাকি করছে। হ্যাঁ গো, সেটাই তো মনে হচ্ছে। এত রাতে না ঘুমিয়ে ডাকাডাকি কেন করছে বলো দেখিনি তোমার বৌদি? খানিক বাদে বাদে এই দুই মা ছেলের যে কি হয় না সেটা বুঝি নে বাপু। চলো তো গিয়ে দেখি এখন আবার কি হলো এদের। এত রাতে তো কখনো বৌদি ডাকাডাকি করে না গো, নিশ্চয়ই কোনো জরুরি দরকারে ডাকছে বোধ হয়। চলো তো। রাজকন্যা, রাজকন্যা, আপনি সাড়া দিচ্ছেন না কেন? কি হয়েছে কি আপনার? ব্যাপারটা কি? রাজকন্যা কোনো সাড়া দিচ্ছে না কেন? আমি তো দেখতে পেলাম সিংহটি তো রাজকন্যাকে আক্রমণ করার কোনো সুযোগই পায়নি, তবে রাজকন্যা এভাবে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লো কেন? রাজকন্যা মনে হয় ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আপনি কি আমায় একটু জলের ব্যবস্থা করে দিতে পারেন? হয়তো রাজকন্যার চোখে মুখে জল ছিটিয়ে দিলে তার জ্ঞান ফিরে আসতে পারে। এত রাতে এই গহীন জঙ্গলে আমি জল কোথায় পাবো ভাই? দিনের বেলায় হলে খোঁজ করা যেত, অন্ধকারে কি করে খোঁজ করে আনবো বলুন? হ্যাঁ, তাহলে এক্ষুনি রাজকন্যাকে রথে চড়িয়ে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে, আর এখানে অপেক্ষা করে সময় নষ্ট করা উচিত হবে না। হ্যাঁ, আপনি বরং তাই করুন, রাজকন্যাকে নিয়ে এক্ষুনি রাজপ্রাসাদে ফিরে যান। আমি কি করে একাই আহত শরীর নিয়ে রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাব? তার উপরে রাজরথটি গর্তে পড়ে আছে। আপনি কি আমায় আরেকটু সাহায্য করতে পারেন? এই রাজরথটি গর্ত থেকে টেনে তুলে দিতে পারেন, আর তারপর আমাদের দুজনকে রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে আসতে পারবেন? এ তো ভারী ঝামেলায় পড়ে গেলাম, এত রাত হয়ে গেছে। ওদিকে মা হয়তো আমার জন্য চিন্তা করছে, কেন এত দেরি করে আমি বাড়িতে ফিরছি না। আবার রাজ্যের রাজকন্যাকে এমন বিপদে ফেলে রেখেও তো চলে যেতে পারছি না। না না, রাজকন্যাকে এখন আমার সাহায্য করাটা কর্তব্য। চলুন ভাই, আমি আপনাকে সাহায্য করছি। এরপর চন্দন সারথীর সঙ্গে হাত মিলিয়ে রথের চাকাটিকে গর্ত থেকে টেনে তোলে। তারপর সারথী আহত শরীর নিয়ে সেই রথের সামনে গিয়ে বসে। আমি অনেক আহত হয়েছি, আমার শরীরে অনেক আঘাত লেগেছে, আর এই মুহূর্তে আমি তো রাজকন্যাকে রথে উঠাতে পারবো না। তাই ভাই, আমি তোমাকে বলছি, তুমি একটু আমাকে সহযোগিতা করো। তুমি রাজকন্যাকে রথে দয়া করে উঠিয়ে দাও। অহংকারী রাজকন্যার যে তেজ, জ্ঞান ফেরার পর যখন জানতে পারবে যে আমি তাকে এই রাজরথে উঠিয়েছি, তখন সে হয়তো আমাকে শুলে চড়ানোর ব্যবস্থা করবে। এখন এসব ভাবার সময় নয় ভাই। রাজকন্যার জীবন বাঁচানোর জন্য যা করার দরকার এখন আমাদেরকে সেটাই করতে হবে। পরেটা পরে দেখা যাবে না হয়। বেশ, ঠিক আছে। এরপর সারথীর কথা মতো চন্দন রাজকন্যাকে কোলে করে রাজরথে তুলে দেয় এবং সে নিজেও রাজরথে উঠে পড়ে। এরপর সারথী রথ চালিয়ে যেতে থাকে রাজপ্রাসাদের দিকে। আমি এদিকে ওদিকে সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়েছি মহারাজ, আগে তারা খবর নিয়ে আসুক। কাছে পিঠে যদি কোথাও রাজকন্যার খোঁজ পাওয়া যায়, তাহলে আমাদেরকে আর দূরে যেতে হবে না। আর যদি এদিকে রাজকন্যার কোনো খোঁজ পাওয়া না যায়, তবে আমাদেরকে রাজ্য ছাড়িয়ে আরো দূরে রাজকন্যার খোঁজ করতে যেতে হতে পারে। তবে তবে কেন আমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি মন্ত্রী মশাই? আমাদেরকে তো এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। না না রাজমশাই, আপনি উত্তেজিত হবেন না।
আমি তো বললাম কাছে পিঠের সৈন্য সামন্ত আগে খবর নিয়ে আসুক এই রাজ্যের মধ্যে রাজকন্যা খোঁজ পাওয়া যায় কিনা, তাই বুঝে আমরা বের হব। এ তো বুঝতে পারলাম, কিন্তু আমার যে মন মানছে না। আমার মন বলছে আমার রাজকন্যা নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে, আর আশেপাশে কোথাও হয়তো সে নেই। থাকলে তার কোনো না কোনো খোঁজ আমরা নিশ্চয়ই এতক্ষণে পেতাম। উফ, আমি তো মনে মনে খুব করে চেয়েছিলাম রাজকন্যার যেন বড়সড় কোনো বিপদে পড়ে, তবেই ওই অহংকারী রাজকন্যা একটু শিক্ষা হবে। কিন্তু এখন তো দেখছি রাজকন্যা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় জ্বালা আমার হয়েছে। রাজা মশাই তো আমার কানের মাথা খেয়ে দিচ্ছে রাজকন্যা রাজকন্যা করে। বৌদি, তোমার কি সমস্যা বলো দেখিনি? রাত বিরেত নিজেও ঘুমাবে না আর অন্যদেরকেও ঘুমোতে দেবে না, আর এভাবে চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন? আহ মাধুরী, চুপ করো তো, আমাকে শুনতে দাও আগে। কি হয়েছে কি বৌদি? এত রাতে তুমি এভাবে ডাকাডাকি করছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? চন্দন কোথায়? রাত করে চন্দনের আবার শরীর খারাপ করলো নাকি? ঠাকুরপো, চন্দন তো এখনো বাড়িতে ফেরেনি গো। সে কি গো বৌদি, আমি যে সন্ধ্যাবেলা চন্দনের খোঁজ করেছিলাম, তখন তুমি বললে চন্দন কোথাও একটা গিয়েছে, তারপর চন্দন বাড়িতে ফেরেনি। না ঠাকুরপো না, আমি যে তখন থেকে পথে বসে আছি, কিন্তু চন্দন এখনো বাড়িতে ফেরলো না। কত রাত হয়ে গেছে বলো দেখি, কোনো বিপদ আপদ হলো নাকি আমার ছেলেটার? কিছু তো বুঝতে পারছি না গো। তখন যখন ছেলেটার কথা জিজ্ঞাসা করেছিলাম, তুমি তো খুব চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে দিলে বৌদি। তোমার ছেলে নাকি নতুন কোনো কাজের খোঁজ করছে, হ্যান ত্যান কত কিছু। এখন এত রাতে ছেলেটা বাড়ি ফিরছে না, তাই জন্য আমায় ডাকছো কেন? এ আবার আমি কি করলাম? বৌদির সঙ্গে এভাবে কথা বলা যাবে না বলেই তো ঠিক করেছিলাম, তবে রাগের মাথায় আমি কি সব বলে দিচ্ছি। না না, বৌদির সঙ্গে এক্ষুনি কথা ঘুরিয়ে ফেলতে হবে, ভালো করে কথা বলতে হবে, নয়তো আবার ছেলে ফিরে এলে ছেলেকে নিয়ে আলাদা হওয়ার মতলব করবে। থাক বৌদি, তুমি কেঁদো না, আমি বুঝতে পারছি ছেলেটার জন্য তোমার ভীষণ চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাড়ির বাইরে গিয়ে খোঁজ করে আসছি, দেখি কোথাও পাওয়া যায় নাকি চন্দনকে। আমি আমি কি তোমার সাথে যাবো ঠাকুরপো? না না, এত রাত করে তোমায় আর যেতে হবে না বৌদি, তুমি বরং ঘরে গিয়ে শুয়ে পড়ো। মাধুরী, তুমিও যাও, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি চন্দনের খোঁজ করে আসছি। যত সব আদিক্ষেতা, আমার ঘুমের 12টা বেজে গেল আর কি। যাই হোক, আমি এইসব নাটক ফাটক না দেখে এখন ঘুমোতে যাই। এরপর মাধুরী ঘরে চলে যায়, আর চন্দনের কাকা চন্দনের খোঁজ করতে বাইরে বেরিয়ে যায়। আর চন্দনের মা ঘরে না গিয়ে উঠানে দাঁড়িয়ে চন্দনের জন্য চিন্তা করতে থাকে আর কাঁদতে থাকে। বাবা চন্দন, শিগগিরই ফিরে আয় বাবা। তোর চিন্তায় চিন্তায় আমার যে চোখের ঘুম উড়ে গেছে। অকালে স্বামীটাকে হারিয়েছি, একমাত্র বুকের ধন তুই আমার। তোকে হারালে আমি বাঁচবো না রে বাবা, বাঁচবো না। দাঁড়ান মহারানী, দাঁড়ান। এত রাত করে আপনি প্রাসাদের বাইরে যাবেন না। শুনুন, দয়া করে আমার কথাটা একটু শুনুন না। মহারাজ, মহারাজ কোথায় আপনি? আরে রানী, তুমি কেন বাইরে বেরিয়ে এলে? আমার যে প্রাসাদের ভেতরে মন টিকছে না মহারাজ। আপনি আগে বলুন তো, আমার রাজকন্যা চন্দ্রমুখীর কোনো খোঁজ পাওয়া গিয়েছে নাকি? না রানী, এখনো রাজকন্যার কোনো খোঁজ পাওয়া যায়নি। কি বলছেন কি মহারাজ? এতক্ষণেও রাজকন্যার খোঁজ পাওয়া যায়নি? তাহলে কোথায় কোথায় গেল আমার রাজকন্যা? জানি না রানী, আমি কিছুই বুঝতে পারছি না। মন্ত্রী মশাই, এখনো তো সৈন্যরা ফিরে এলো না রাজকন্যার খোঁজ দিয়ে। ওই তো সৈন্যদের দল আসতে দেখছি, মনে হয় রাজকন্যার কোনো খোঁজ দিয়ে এসেছে, কিন্তু সঙ্গে তো রাজকন্যাকে দেখতে পাচ্ছি না। মার্জনা করবেন মহারাজ, আমরা রাজকন্যা চন্দ্রমুখীর কোনো খোঁজ নিয়ে আসতে পারিনি। আশেপাশে কোথাও রাজকন্যার কোনো খোঁজ মেলেনি। দেখেছেন মন্ত্রী মশাই, আমি বলেছিলাম না আশেপাশে কোথাও রাজকন্যার কোনো খোঁজ পাওয়া যাবে না। আমাদেরকে দূরে যেতে হবে,
চলুন, আর একটু সময় বিলম্ব করলে চলবে না। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। চলুন তবে এবার রওনা করা যাক। যাও রানী যাও, প্রাসাদের ভেতরে যাও, আর মন থেকে বিধাতাকে ডাকো। মন্ত্রীবধূ ললনা, আপনি মহারানীকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যান। আমি আর মন্ত্রী মশাই যাচ্ছি রাজকন্যার খোঁজে। হ্যাঁ, চলুন মহারানী। এরপর মন্ত্রীবধূ ললনা মহারানীকে নিয়ে প্রাসাদের ভেতরে চলে যেতে থাকে, আর এদিকে রাজামশাই মন্ত্রীমশাই রওনা দিতে লাগে রাজকন্যার খোঁজ করতে। ঠিক তখনই রাজরথ এসে থামে রাজপ্রাসাদের সদর দরজায়। সবাই রথের আওয়াজ শুনে সেই রথের দিকে তাকিয়ে থাকে। ওই তো রাজরথ রাজপ্রাসাদে ফিরে এসেছে মনে হচ্ছে। তার মানে রাজকন্যাও ফিরে এসেছে, কিন্তু কোথায় রাজকন্যাকে তো দেখতে পাচ্ছি না। কি গো ঠাকুরপো, তুমি খালি হাতে বাড়ি ফিরে এলে কেন? আমার চন্দন কোথায়? কোথাও পেলে না আমার চন্দনকে? না বৌদি, আমি চন্দনকে কোথাও তো খুঁজে পেলাম না। সত্যি করে তুমি বলো বৌদি, চন্দন কোথায় গিয়েছিল? নতুন কোনো কাজের খোঁজে গিয়েছিল নাকি? ঠাকুরপো, আমি সত্যি করে বলছি, তেমন কোনো ব্যাপার নয় গো। আমি তেমন কিছুটি জানি রে। আমি তো এমনিতেই ভেবেছিলাম চন্দন হয়তো তার নিজের কোনো দরকারি কোনো কাজে গিয়েছে, কিন্তু ওর আসতে এত দেরি হবে সে তো আমার জানা ছিল না। আর এমনটা হলে চন্দন হয়তো আমাকে আগে থেকে বলে যেত। নিশ্চয় চন্দন কোনো বিপদে পড়েছে, নইলে কাউকে কিছু না বলে এত দেরি করে বাড়িতে ফেরার ছেলে সে নয়। সবই তো ঠিক আছে, কিন্তু এখন চন্দনকে কোথায় খুঁজবো বলো তো? আশেপাশে যেখানে যেখানে খোঁজার সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এখন বাড়িতে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই বৌদি। হ্যাঁ, দেখো কখন ফিরে চন্দন। আমার মনে হচ্ছে চন্দন আবার ওই রাজবাড়ির কারণে কোনো বিপদে পড়েছে। হয়তো রাজকন্যা ওকে আবারও রাজকারাগারে বন্দি করেছে গো ঠাকুরপো। কি বলছো কি বৌদি? শুধু শুধু ওকে আবার কেন রাজ কারাগারে বন্দি করতে যাবে কেউ? জানি না আমার এমনটা কেন মনে হচ্ছে, তবে মায়ের মন কখনো মিথ্যে বলে না। আমার মনে হচ্ছে রাজবাড়িতে গিয়ে খোঁজ করলে আমার চন্দনের খোঁজ পাওয়া যাবে। তুমি আমার সঙ্গে এক্ষুনি নিয়ে চলো না রাজবাড়িতে। এই বৌদিকে নিয়ে এখন এত রাতে আচ্ছা ঝামেলায় পড়লাম আমি, নাও তো করতে পারছি না। ঠিক আছে চলো বৌদি। এরপর চন্দনের কাকা চন্দনের মাকে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। আর ওদিকে আহত রাজকন্যাকে দেখে রাজামশাই রানীমা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। চন্দন তাদেরকে জঙ্গলে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। আজ আমার রাজকন্যার উপর দিয়ে মহা বড় একটা ফারাক কেটে গেছে। কত বড় বিপদ হয়ে যাচ্ছিল। রানী রাজবৈদ্যকে দিয়ে রাজকন্যার সকল চিকিৎসার ব্যবস্থা করেছে তো? হ্যাঁ মহারাজ, রাজকন্যার জ্ঞান ফিরছিল। তারপর রাজকন্যা ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। রাজকন্যাকে নিয়ে আর কোনো চিন্তা নেই। যাক, এবার একটু নিশ্চিন্ত হলাম। আজ সারাটা দিন মনের উপর দিয়ে যা চলছিল। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আজ এই ছেলেটা না থাকলে কি যে হতো, আমরা হয়তো আমাদের রাজকন্যাকে আর কোনোদিনও ফিরে পেতাম না। এই ছেলেটা আমাদের ঋণী করে দিল, আমাদের রাজকন্যার প্রাণে বাঁচিয়ে। তো বলো, তুমি এর বিনিময়ে কি চাও আমাদের কাছ থেকে? তুমি যা চাইবে আমি তোমাদেরকে তাই উপহার দেব। না না মহারাজ, আমি রাজকন্যাকে প্রাণে বাঁচিয়েছি কোনো কিছুর বিনিময় পাওয়ার আশায় নয়। রাজ্যের যে কোনো সম্পদ রক্ষা করার প্রত্যেকটি প্রচার কর্তব্য আর দায়িত্ব, আর এটাই আমার দায়িত্বের মধ্যে পড়েছিল, আর আমি আমার দায়িত্ব বোধ থেকে করেছি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।